বেআইনি কাজ করার একটা নতুন পদ্ধতি তৃণমূল কংগ্রেস আবিষ্কার করেছেন। হাততালি পাওয়ার জন্য করছি, সিরিয়াসলি কাজ করছি না। অমিত শাহ তো আরেকজন ছাগল, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন যে আমি আইন মানব না, দেশের রীতিনীতি মানব না, সংবিধান মানব না, আমিই সব, আমার কথাই শেষ কথা। গোটা দেশ জুড়ে মোদি বলছেন মোদির গ্যারেন্টি, এখানে মমতা বলছেন মমতার গ্যারেন্টি, ভিন্ন ভাষায়। আদালতের রায় দিয়েছেন, তোমাকে মানতে হবে এটা। তুমি যদি মনে করো আদালতের রায়টা তোমার কাছে পছন্দ হচ্ছে না, তুমি সুপ্রিম কোর্ট যাও। রাজ্যে একের পর এক দুর্নীতি, কখনো দেখছি শিক্ষা নিয়োগ দুর্নীতি, কখনো আবার খাদ্য নিয়ে দুর্নীতি। এইবারে আসছে ওবিসি সার্টিফিকেট নিয়েও দুর্নীতি। প্রায় তৃণমূলের আমলে যে ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছিল, প্রায় আনুমানিক 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো হাইকোর্ট। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। দুর্নীতি, এবারে দেখছি ওবিসি সার্টিফিকেটেও দুর্নীতি, প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো হাইকোর্ট। কিভাবে দেখছেন বিষয়টা? বেআইনি কাজ করার একটা নতুন পদ্ধতি তৃণমূল কংগ্রেস আবিষ্কার করেছেন। তার কারণ এই তৃণমূল দলটা এবং তার ক্ষমতায় আসা গোটা প্রক্রিয়াটাই কিন্তু একটা দুর্নীতির সঙ্গে যুক্ত। যদি খুব আমরা সূক্ষ্ম বিশ্লেষণ করি তাহলে দেখব ঘটনা পরম্পরায় প্রতিটাই প্রায় দুর্নীতিমূলক পদক্ষেপ। দুর্নীতি মানে তো শুধুমাত্র টাকা নেওয়া নয়, দুর্নীতি মানে হচ্ছে নীতিবিরুদ্ধ, আইন বিরুদ্ধ কাজ করা। এরা একজন ক্ষমতায় এসেই এরা ভাবতে শুরু করলেন যে আমরা ভোটে জিতে গিয়েছি, অথবা আমাদের যা খুশি করবার অধিকার আছে, এবং সেই জন্যই আইনকে অমান্য করা। এবং যেহেতু ব্যাপক জনসমর্থন নিয়ে এসেছেন, সুতরাং আমলারাও তারা ভাবলেন যে আগে যা করছে করুক, করতে দিয়ে আমরা, আমাদের কোনো দায় দায়িত্ব নেই। তারই অব্যর্থ পরিণতি হচ্ছে, যখনই কোনো মামলা হচ্ছে কোনো একটা বিষয়কে তার সাংবিধানিকতা চ্যালেঞ্জ করে, দেখা যাচ্ছে যে সেগুলো নিয়ম মেনে হয়নি, নিয়ম মোতাবেক হচ্ছে না। এই যে সার্টিফিকেট ওবিসি, এরা কি চেয়েছিলেন যে আমরা খুব একটা বিশেষ সম্প্রদায়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, তাদের আমরা খানিকটা তোল্লা দেওয়ার জন্য এই এসে আমরা এই করে দিলাম। বাম আমলে যেটা রঙ্গনাথ মিশ্রা কমিশনের সুপারিশ মেনে যেভাবে লিস্ট তৈরি করা হয়েছিল, যে ওবিসি সম্প্রদায়ের মধ্যে ধর্মটা বড় কথা নয়, মূল কথাটা হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, তার ভিত্তিতে সংরক্ষণ। সে সংরক্ষণ ঠিক করতে গেলে কতগুলো নির্দিষ্ট পদ্ধতি আছে, অনেক খতিয়ে দেখতে হয়। তারা সেই সময় একটা এরকম লিস্ট তৈরি করেছিলেন, কিন্তু এরা ক্ষমতায় এসে এই হাততালি পাওয়ার প্রবণতা আছে, তো নতুন একটা আইন করলেন, পুরনো আইনগুলোকে বিচার না করে, সংবিধানের দায়বদ্ধতা বিচার না করে, এখন আদালত খারিজ করে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে তো আমরা দেখেছিলাম সিপিএম এর আমলেও তৈরি হয়েছিল এরকম সার্টিফিকেট, কিন্তু সিপিএম এর আমলে এরকম দুর্নীতি বা এরকম বাতিল এত লক্ষ মানুষের ওবিসি সার্টিফিকেট বা সমস্ত কিছু দিক দিয়ে বাতিল হতো না। তৃণমূলের আমলেই কেন এরকম বারবার? বললাম যে আমি হাততালি পাওয়ার জন্য করছি, সিরিয়াসলি কাজ করছি না। চট করে কিছু লোককে, অতিরিক্ত লোককে পাইয়ে দিলাম, সেটা দিয়ে হাততালি পেয়ে যে আমি এদের জন্য মাসিয়া, আমি তোমাদের সব করতে পারে, কেউ করতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক কাঠামোর মধ্যে যে কোনো কাজই করবেন, যত ভালো কাজই হোক না কেন, তাকে নির্দিষ্ট স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হয়। কিন্তু তৃণমূলের প্রশাসনের ক্ষেত্রে স্বচ্ছতা বলে কোনো জিনিস নেই, কোনো গণতান্ত্রিক পদ্ধতি নেই, তারই পরিণত হচ্ছে এগুলো। এবং যে কোনো মামলা, আমি তো যদি 10টা মামলা দাখিল হয়, দেখা যাবে 2টো মামলার ক্ষেত্রে হয়তো হাইকোর্ট অনুমোদন দিচ্ছে, 8টায় দিচ্ছে না। এটা তো বলতে পারবে না যে হাইকোর্টের বিচারপতিরা সিপিআইএমের পার্টি মেম্বার। ওবিসির আয়ত্তায় ঘুরপথে মুসলমানদেরকে ঢোকানোর জন্যই এরকম করা হচ্ছিল বলে দাবি করছে অমিত শাহ। অমিত শাহ তো আরেকজন ছাগল, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন। সাংবিধানিক পদে থাকতে গেলে কতগুলো দায়িত্ব নিতে হয়। ভারতবর্ষের বুকে প্রধানমন্ত্রী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সাংবিধানিক দায়িত্ব পালনে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এবং অত্যন্ত পরিকল্পিত উপায়ে তারা ধর্মীয় বিভাজন করছেন। এখানকার ওবিসি যে লিস্ট বাতিল হয়েছে, এটার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষভাবে দেখার কারণ নেই, কেন বাম আমলে তো ওবিসি লিস্ট তৈরি হয়েছে। এটা হচ্ছে যে প্রক্রিয়াগত ভুল, সেই প্রক্রিয়াগত ভুলটা তো আমার মনে হয় যে খানিকটা এই অমিত শাহের প্রেরণাতেই মমতার জন্ম। মমতার রাজনৈতিক ক্ষমতায় আসার পেছনে তো অমিত শাহ, আরএসএস, বিজেপি এদের হাত ছিল। তারাই হয়তো একে এভাবে বিপদে পরিচালিত করছেন যাতে তারা এই ধর্মীয় তাসটা খেলতে পারেন।
এবং এই নিয়ে প্রধানমন্ত্রীও মুখ খুলেছে, বলছে যে পশ্চিমবঙ্গ সরকার মুসলমানদের ভোটের ব্যাংক বাড়ানোর জন্যই ওবিসি সার্টিফিকেট দিয়েছে। এই কথা যদি কোনো দেশের প্রধানমন্ত্রী বলে, আমি মমতার সমস্ত কাজকর্ম আমি বলছি, এটাতে খানিকটা আরএসএস প্রাণিত। নির্বাচনের মুখে এই কথাগুলো বলবার সুযোগ দেওয়া হচ্ছে, যখন তারা গোটা প্রক্রিয়াটা শুরু করেছে তখন থেকেই এই কথা তারা বলে আসছেন, সুযোগ দিচ্ছেন। আরএসএস তারা চাইছেন যে ভারতবর্ষের বুকে এটা ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকুন বিজেপি এবং তৃণমূল। উভয় দলই এই ধর্মীয় বিভাজনের কার্ড খেলে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করছেন, যেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। এই কাজটা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না, কিন্তু তারা তো কোনো রকম নৈতিকতার ধার ধারেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে এই রায় আমি মানি না। এইটা আরেকটা, যে আমি আইন মানব না, দেশের রীতিনীতি মানব না, সংবিধান মানব না, আমিই সব, আমার কথাই শেষ কথা। গোটা দেশ জুড়ে মোদি বলছেন মোদির গ্যারেন্টি, এখানে মমতা বলছেন মমতার গ্যারেন্টি, ভিন্ন ভাষা। তাহলে এরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার যে মূল চরিত্র তার বিরুদ্ধে কথা বলছেন। আদালত রায় দিয়েছেন, তোমাকে মানতে হবে এটা। তুমি যদি মনে করো আদালতের রায়টা তোমার কাছে পছন্দ হচ্ছে না, তুমি সুপ্রিম কোর্ট যাও, সেখানে তোমার যেতে হবে। তুমি কি মানুষকে এবার ক্ষিপ্ত করার চেষ্টা করবে আদালতের রায় মানি না, আদালতের রায় রাজনৈতিক রায়, এই সমস্ত কথা বলে ওরা তো গোটা প্রশাসনটাকেই রাজনীতিকরণের দিকে ঠেলে দিচ্ছেন এবং মানুষকে উত্তেজিত করছেন, কিন্তু আমাদের এই সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে নৈরাজ্য তৈরি করছেন। নৈরাজ্য তৈরির পরিকল্পনা হচ্ছে মমতার এইসব কথা। সেখানে দাঁড়িয়ে এই ভোটের আবহে আবার ওবিসি সার্টিফিকেট নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি চরম হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে অধিকাংশ মানুষ বলছে টাকা নিয়ে ওবিসি সার্টিফিকেট দিত মমতা ব্যানার্জি। এটাতে বিস্মিত হওয়ার কিছু নেই। আমি দেখলাম যে মমতার রাজনৈতিক দল এবং ক্ষমতায়নটা সম্পূর্ণ দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। এবং এটা আমি আবারও বলি, দেখবেন গুজরাট লবিকে পাইয়ে দেওয়ার জন্যই পশ্চিমবঙ্গের বুকে এত বড় ক্ষতি মমতা করেছেন। সিঙ্গুর, নয়াচারের কেমিক্যাল হাব, এই দুটো যদি বিশ্লেষণ করে দেখবেন এতে সবচেয়ে বেশি সুবিধে পেয়েছে গুজরাট লবি। তাদের মদতে এই কাজগুলো করেছেন এবং মানুষকে তারা বলেছেন তোমাদের সুবিধে পাইয়ে দেবো, তার পরিবর্তে আমার কিছু সুবিধে চাই। কুইড প্রোকো, যেটা ইলেকট্রাল বন্ডে খুব ব্যাপক হারে মোদি করেছেন, সেটা এখানে ক্ষুদ্র হারে মমতা করেছেন একই পদ্ধতিতে। এবং এই যে যারা সত্যি সত্যি ওবিসির আয়ত্তে ছিল, ওবিসি সার্টিফিকেট তাদের ছিল এবং তারা সেখানে দাঁড়িয়ে বন্ধ হয়ে গেল, আবার নতুন করে প্রসেস। তো সেখানে দাঁড়িয়ে চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং অর্থনৈতিক দিক দিয়ে ওবিসি একটা বিশেষ ভূমিকা পালন করে, তাদের ক্ষেত্রে কি হতে চলেছে? এখন যদি সরকার সততার সঙ্গে তৎপরতার মাধ্যমে আদালত যেভাবে করতে বলেছেন সেভাবে করেন, তাহলে যারা যথাযোগ্য এক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট পাওয়ার দাবিদার তারা পাবেন এবং তাতে তো কোনো অসুবিধে নেই। এটা তো প্রকৃতপক্ষে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ যারা পিছিয়ে পড়েছেন অন্তত তাদের সুবিধে দেওয়ার জন্য, এটা সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন যদি তারা সাংবিধানিক রীতিনীতি মেনে করেন কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে তো তাদের বড় ক্ষতি হয়ে গেল। ক্ষতি তো হবেই। তাও এদের ভাগ্য ভালো যে কলকাতা হাইকোর্ট এদের চাকরি খারিজ করেননি, চাকরি খারিজ করতেই পারতেন। কেন চাকরি পেয়েছেন যে সার্টিফিকেটের ভিত্তিতে, সেই সার্টিফিকেট যদি বেআইনি হয় তাহলে চাকরিটাও চলে যায়। সেক্ষেত্রে আদালত তো অনেকটা মানবিক উদারতা দেখিয়েছেন যে ঠিক আছে, যারা চাকরি করছেন বা চাকরির দরখাস্ত করেছেন তাদের ক্ষেত্রে এটা লাগু হবে না, যদিও তারা পরবর্তীকালে এই সার্টিফিকেটের যে অতিরিক্ত সুবিধাটা পাবেন না। সেজন্যই তো বলা হয় যে একটা কাজ যদি তুমি ঠিকমতো না করো তাহলে সাময়িকভাবে যারা খুব উল্লসিত হচ্ছেন আমরা সুবিধে পেলাম, তারা কিন্তু দীর্ঘকালীন লক্ষ্যে অনেক বিপদে পড়বেন। যেমন স্কুল মাস্টারমশাইরা পড়েছেন, যেমন এই ওবিসি যারা সার্টিফিকেট পেয়েছেন। আমরা তো এই জন্যই বারবার জনগণকে বলি যে আপনারা যখন আপনাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করছেন, খুব চিন্তাভাবনা করে দেওয়া উচিত। একটা রাজনৈতিক দলের ইতিহাস, তাদের কর্মকাণ্ড, কী তারা করেছেন, কী তারা করতে চান, সব ভাবনা চিন্তা করে দেওয়া উচিত। তা না হলে এরকম ভুগতে হবে। শুধু ওবিসি না, এসসি এসটিরাও তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করেন এবং তাদের ক্ষেত্রেও দুর্নীতির খবর আসে প্রায়। তো সেখানে দাঁড়িয়ে তাদের এই সুবিধা এবং সাধারণ যারা জেনারেল কাস্টে রয়েছে তাদের যে পিছিয়ে পড়া, সেটা কি এইবারের প্রসেসিংয়ের মাধ্যমে কি কিছু আলাদা করা চিন্তা? এটার সঙ্গে এসসি এসটি সম্পর্ক নেই, যদিও এসসি এসটি নিয়ে ব্যাপক অভিযোগ আছে। টাকার বিনিময়ে এসসি এসটি সার্টিফিকেট পেয়ে বহু লোক চাকরি করছেন, প্রচুর মামলা হয়েছে, হাইকোর্ট থেকে নির্দেশ হয়েছে তদন্ত করার। এখন হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে, বহু লোক বিপদে পড়বেন। এবং ওবিসি তো এটা আমি মনে করি তৃণমূলের পরিকল্পনা, তারা পরিকল্পনা করেই এটা করেছেন যে আমরা ঝট করে কিছু পাইয়ে দিয়ে হাততালি নেব, তার এই অব্যর্থ পরিণতি এটা হয়েছে। এখন যখনই আপনি কোনো সাংবিধানিক ক্ষেত্রে
কোনো একটা গোষ্ঠীকে সুবিধে দিচ্ছেন যেটা দেওয়ার অধিকার আছে ওয়েলফেয়ার স্টেটে, আপনাকে কিন্তু নির্দিষ্ট সেই গুণমানটা খুঁজে বার করতে হবে। বহু মানুষ তো অসহায় এখানে, এই এত মানুষ অসহায়, তার মধ্যে তো আমি যাদের বলতে পারি নির্দিষ্ট করে যাকে আমি দিয়েছি সেই অসহায়ের মধ্যেও চূড়ান্ত অসহায় অবস্থায় আছে, তাই সেই সুযোগটা পাচ্ছে। তাহলে দেখবেন অন্য মানুষরা বিক্ষুব্ধ হবে না, কিন্তু সে পথ তো ওরা নিচ্ছেন না। এতক্ষণ গেলে তো ওবিসির কথা, এবার আসছি ভোটের কথা। এখনো বাকি রয়েছে 2টি দফার ভোট, তার আগেই দেখতে পাচ্ছি দাঙ্গা, রাজনীতি এবং ভোট দিতে গেলেও দাঙ্গা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে একটু যদি দেখি আমি তমলুকের বিষয়টা, তমলুকে আপনি গেছিলেন প্রচারে, এরপরে যাদবপুরেও গেছেন, কি দেখছেন মানুষের? এটা যেটা খুব লক্ষণীয় যে বহু মানুষ যারা আগে ভয়ে প্রচারে আসতেন না, জমায়েতে আসতেন না, তারা আসছেন। এবং তমলুকে গিয়ে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আমি যখন হলদিয়াতে মিটিং করতে গেলাম, হলদিয়ার বাসি পুরনো যারা বাসিন্দা, একজন মহিলা বয়স্কা আমাকে এসে আমার হাত ধরে বললেন, হলদিয়াটাকে বাঁচান। হলদিয়া একসময় শিল্পের জন্য রমরমাতে পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকে হলদিয়া শুকিয়ে যাচ্ছে। এই যে মানুষের মধ্যে এই বোধটা আসছে যে এই সরকার ক্ষমতা আসার পর আমাদের যতটুকু শিল্প ছিল সেটাও ক্রমশ ক্রমশ কিন্তু ক্ষীয়মান, এরা বাঁচিয়ে রাখতে পারছে না, বাঁচিয়ে রাখার ক্ষমতা নেই। মানুষ চাইছেন যে আবার শিল্পটা ফিরে আসুক, যে শিল্পটা বাম আমলে প্রকৃতপক্ষে যাত্রা শুরু করেছিল সেটা যদি পুনরুদ্ধার করা যায়। এইরকম একটা মানসিকতা মানুষের মধ্যে আছে, এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি তমলুকে, পুরুলিয়াতে গিয়েও। সেখানে দাঁড়িয়ে আইনজীবী সায়ন ব্যানার্জি এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, লড়াইটা কি হতে চলেছে? দেখুন, একটা কথা আমি ওখানে বলেছি, সব সভায় বলি, বিষয়টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম সায়ন ব্যানার্জি নয়। বিষয়টা হচ্ছে রাজনৈতিক মতাদর্শের লড়াই। একদিকে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংগঠন বিজেপি এবং তৃণমূল, আরেকদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন মাথা উঁচু করে বামপন্থীরা। লড়াইয়ের আমাকে সীমারেখাটা এইভাবে চিহ্নিত করতে হবে, দুর্নীতি এবং দুর্নীতি বিরোধী লড়াই। দুর্ভাগ্যজনকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যে একটা বিরাট ভাবমূর্তি তৈরি হয়েছিল বিচারপতি থাকাকালীন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তিনি একটা অত্যন্ত উজ্জ্বল ভূমিকা পালন করেছেন। এখন যে কোনো কারণেই হোক তিনি হয়তো দিকভ্রান্ত হয়ে এমন একটা দলের সঙ্গে যুক্ত হলেন যেই দলটা দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ড তো স্বাধীনতা উত্তরকালে সবচেয়ে বড় দুর্নীতি। এখনও পিএম কেয়ার ফান্ড আছে, আদানির সঙ্গে এই গতকালই সংবাদপত্র বেরিয়েছে আদানিকে কীভাবে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, ব্যাংক ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে, এই সবটাই তো দুর্নীতিমূলক প্রক্রিয়া। সেই কাজটা করছেন বিজেপি। আর তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা না বলাই ভালো, গোটা শিক্ষাক্ষেত্রটাকে তারা বিক্রি করে দিয়েছেন। সেক্ষেত্রে লড়াইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এই জায়গায় যদি মানুষকে আমরা নিয়ে যেতে পারি তবে নিশ্চয়ই সায়নের খানিকটা তো অ্যাডভান্টেজ আছেই। 5টি দফার ভোট হয়ে গিয়েছে, এখনো 2টি দফার ভোট। সেখানে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছেন ছবিটা? শূন্য থেকে কি খাতা খুলতে চলেছে? শূন্য থেকে খাতা খুলবে অবশ্যই, এবং আমি আপনার এখনও বলি, যদি মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, যেটা দেওয়া যাবে কিনা সন্দেহ আছে, তাহলে অনেক ক্ষেত্রেই বামপন্থীরা তাদের জমি পুনরুদ্ধার করতে পারবে। আপনি যেরকমটা বলছেন যে সন্দেহ আছে, আমরা দেখেছি যে এর আগেও 5ম দফার ভোটেও দেখেছি যে মানুষ ভোট দিতে যেতে পারছে না, দাঙ্গা অশান্তি শুরু হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে আর দুটো ভোট কি শান্তপূর্ণভাবে হবে? আমার একটা কথা খুব খারাপ লাগতে পারে অনেকে, তৃণমূল সরকার প্রশাসনে থাকলে পরে ভোট শান্তিপূর্ণ হবে না। কেন, ওরা জানে যে ওরা একবার ক্ষমতায় এসে গেছেন, এখন মানুষ যদি মতামত প্রকাশ করেন তাহলে ওরা ক্ষমতায় থাকতে পারবেন না, এই হিসেবটা ওদের আছে। সেজন্য ওদের প্রয়াস হচ্ছে কোনো মতেই মানুষের মতামত যাতে ভোট বাক্সে প্রতিফলিত না হয় তাই আটকাবে, এবং ওরা মরিয়া হয়ে যাবে। যাদবপুরের ক্ষেত্রে, দমদমের ক্ষেত্রে এরা মরিয়া হয়ে যাবে, যে কোনো মুহূর্তে এরা দাঙ্গা বাঁধিয়ে দেবে। যাদবপুরের কথা বলছেন সায়নী ঘোষ বনাম সৃজন ভট্টাচার্য, আর বিজেপির রয়েছে অনির্বাণ গাঙ্গুলি, কিন্তু সেখানে দাঁড়িয়ে কি হতে চলেছে? মানে হাড্ডাহাড্ডি লড়াইটা কেমন? লড়াই তো খুবই হাড্ডাহাড্ডি হবে। যদি আইএসএফ তারা এই ধরনের একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত না নিতেন তাহলে যাদবপুরের জয়ের সম্পর্কে আমি আপনাকে নিশ্চিত বলে দিতে পারতাম। এখন তবুও আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি যেখানে আইএসএফের নিচের তলার কর্মীরা আছেন, তারা বামপন্থীদের পক্ষে দাঁড়াচ্ছেন। সৃজনের জেতার সম্ভাবনা খুব প্রবল।
একদম সব শেষ প্রশ্ন, আপনি যেরকমটা বলছেন শূন্য থেকে খাতা খুলবে, তো তাও কটা আসন পেতে না দেখুন, এটা সম্ভব? আমি জ্যোতিষী নই। আমার নিজের যে অভিজ্ঞতা আছে নির্বাচন করার ক্ষেত্রে, সেটা আমি দেখেছি। ওই প্রচুর টাকার খেলা হয় 48 ঘন্টা। যেই মুহূর্তে আপনার সরকারি প্রচার বন্ধ হয়ে গেল, এই সময়টুকুর মধ্যে বাফার টাইমে যাদের হাতে প্রচুর টাকা আছে, যেমন তৃণমূল এবং বিজেপির কাছে, এই টাকার খেলায় তারা কিন্তু অনেক মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেই টাকার খেলা বন্ধ করার ক্ষমতা বামপন্থী। সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন, সেখানে দাঁড়িয়ে যে এত প্রচারে এত মানুষ, সেটা 48 ঘন্টার মধ্যে বদলে যায়? যায় তো। আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি, আমার খুব পুরনো অভিজ্ঞতা। কালীঘাট অঞ্চলে বিভিন্ন যে বস্তি অঞ্চল ছিল, সেখানে আমি কাজ করতাম, আমি ছেলে মেয়েদের পড়াতাম। একটা বস্তিতে যে বাড়িতে আমি পড়াতাম, তাদের ছেলেদের ভোটের জন্য যখন যাওয়া হয়েছে, বিপরীত প্রার্থী তিনিও নাম করা একজন লোক ছিলেন। সেই পরিবারের লোকেরা বলছে, আমরা আপনার কথা সব শুনবো, আপনাকে আমরা খুব ভালোবাসি, আপনি আমার ছেলে মেয়েদের পড়াচ্ছেন, কিন্তু ভোটটা দিতে পারবো না। আমরা কেন? বলছে, রাত বিরতে যখন কোনো রকম অসুবিধা হবে, তখন কিন্তু আমার প্রয়োজনে ওই লোকটা টাকা দিয়ে আসবে। সেটা আপনি পারবেন না। এই যে মানুষের বাস্তব জীবনের প্রতিফলন, এটা এই বাস্তব সত্যকে অস্বীকার করা যায় না। এবং আমি আমার ভোটে 2019-এ দেখেছি, ওই 48 ঘন্টায় সব পাল্টে যায়। সেটা যতটা প্রতিরোধ করা সম্ভব জানি না। আমি সেই জন্যই বলেছিলাম যে নির্বাচন তখনই ভয়ভীতিহীন, ফ্রি অ্যান্ড ফেয়ার হতে পারে যদি ইলেকশন কমিশন ভোট অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গে সমস্ত বেআইনি টাকা বাজেয়াপ্ত করতেন, ইলেকট্রাল বন্ডের সব টাকা বাজেয়াপ্ত করতেন, এবং প্রত্যেক রাজনৈতিক দলের, আমি বলি, ছাপা মেরে খোঁজ নিয়ে অতিরিক্ত টাকা যদি বন্ধ করতে পারতেন, দেখে গুন্ডা নিয়োগ হতো না, বেআইনি অস্ত্র জোগাড় করা যেত না, ভোট শান্তিপূর্ণ হতো। দফার ভোট বাকি, এবং তার মাঝেই ওবিসি সার্টিফিকেট নিয়ে ইতিমধ্যেই কিন্তু বাতিল করে দিয়ে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। আর সেখানে দাঁড়িয়ে আমি কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে, এবং তিনি বলছেন তিনি আশাবাদী যথেষ্ট যে এই যে ভোটে, লোকসভা ভোটে 42টা আসনের মধ্যে আসনে অর্থাৎ শূন্য পদ থেকে পদ দাখিল করতে চলেছে বামফ্রন্ট, এমনটাই কিন্তু তিনি বলছেন। আর ভোটের সমস্ত ধরনের খবরের আপডেট পেতে চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভির পর্দায়। কলকাতা থেকে ঋতুপর্ণা পাত্র রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।